একটাই আমাদের বড় ইস্যু, যেটা হচ্ছে বাংলার যে দুর্নীতিবাজ সরকার। এবং এক কথায় আমি সবাইকে চোর বলছি না, কিন্তু মেজরিটি মাস্ট বি ডান। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আগে এখান থেকে বিদায় করানো, তারপরে বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকৃত যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারের সঙ্গে বাংলাকেও ভাসিয়ে দেওয়া, উন্নয়নের জোয়ারে ভরিয়ে তোলা। তার মধ্যে কাটোয়া তো রয়েছে, তার মধ্যে আমার পূর্ব বর্ধমান তো বাংলার বাইরে না, আর ভারতের বাইরেও না। আমি শুধু পূর্ব বর্ধমানের কথা বলবোই বটে না, সমস্ত বাংলার কথাই আমি বলব। জনতা জনার্দনের কাছে যেটা সাড়া পাচ্ছি, আমি তো অ্যাস্ট্রোলজার না, তবে মানুষের মন যেটা দেখছি, মানুষের চোখ যেটা দেখছি, তাতে 100% পরিবর্তন। দেখুন, যে দলই ভোটে দাঁড়ায়, আপনি সিপিএমের কাছেও শুনবেন, তারা বলবে এবার আমরা ভালো ফল করবো, আমরা জিতে যাচ্ছি। কংগ্রেস বলবে আমরা জিতে যাচ্ছি। ওটা কথা না, কথা যেটা লড়াইয়ের ময়দানে যখন আমরা নেমেছি, লড়াই তো হবেই। গোষ্ঠীকন্দলের মূল বীজটা আগে ধরতে হবে, কারণ আমরা তো এখনও বাংলার ক্ষমতায় পাইনি। গোষ্ঠীকন্দল তখন হয় যখন টাকার ভাগাভাগি হয়, এটা বুঝতে হবে আপনাকে। তা আমাদের মধ্যে কি টাকার ভাগাভাগি? আমাদের হয়তো কেউ পদ পেয়েছে, কেউ একটু পদ পায়নি। পদ পেলে ভালো হতো, বিজেপিতেই ভোট দেবে। শুধু ভাবে যে আমি যদি একটু কাজ করবার একটা পদ পেতাম না, আগে এই পদটাই ছিলাম, এই যে একটু যন্ত্রণা, ওটাকে গোষ্ঠীকন্দল বলে না। গোষ্ঠীকন্দল হচ্ছে তৃণমূলের দিকে তাকিয়ে দেখেন। দিল্লিতে ভারতীয় জনতা পার্টি আরও কয়েক দশক থাকবে। আপনি লিখে নেন, বললাম কয়েক দশক থাকবে ভারতীয় জনতা পার্টি। পালা বদলের কোনো প্রশ্নই ওঠে না। আপনি বলুন সিট কতটা বাড়বে? এবার আমরা বলছি এইবার 400 পার। ইস্যু তো আমাদের দিদি অনেকে আমাদের হাতে তুলে দিয়েছে, যেটা হচ্ছে উন্নয়নের প্রকল্পের ইস্যু। আমার তো মনে হয় এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বললেই যথেষ্ট যে দিদি আমাদের জন্য কি কি কাজ করছেন। দিদি প্রত্যেকের কথা ভেবেছেন, একদম গরিব থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটা ক্ষেত্রেই তার প্রকল্প রয়েছে। সুতরাং আমার মনে হয় এই ইস্যুগুলো যথেষ্ট রকমে আমাদের কাছে এক একটা অস্ত্র, যেগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতে পারি। তবে আমার তো এক ফোঁটা এখনো মনে হচ্ছে না 100% মনে হচ্ছে আমি জিতবো, কারণ লোকজনের রেসপন্স দেখে এবং প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি, যেভাবে লোকজন আমাকে আমন্ত্রণ করছে, আপ্যায়ন করছে এবং আমাকে গ্রহণ করছে, তাতে আমি আমার জেতার ব্যাপারে নিশ্চিত। এবং সুতরাং পালাবদলের কোনো এখানে কথাই ওঠে না। গোষ্ঠী কন্দল তো আমি কখনো দেখতে পাচ্ছি না, কারণ আমি সবাইকে নিয়ে কাজ করছি। যেখানেই যাচ্ছি আমাকে সমস্ত রকমের, আমাকে যেমন জেলা আমাদের সভাপতি যিনি আছেন পূর্ব বর্ধমানের, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার নেতৃত্বেই আমাদের পুরো প্রচার চলছে। তিনি যেভাবে বলছেন এবং বাকি নেতা যারা রয়েছেন তারাও তাকে সেইভাবেই আমাকে সাপোর্ট করছেন এবং আমি সেইভাবেই এগোচ্ছি। আমার এখানে কোনো রকমের কোনো প্রবলেম কিছু হচ্ছে না এবং গোষ্ঠী দ্বন্দ্ব আমার কাছে কোনো কিছু চোখে পড়ছে না। পশ্চিমবঙ্গে এবারে তৃণমূল কংগ্রেস অনেক অনেক ভোট নিয়ে এগিয়ে যাবে বিজেপির থেকে, এটুকু আমি বলতে পারি। ইস্যু তো আমাদের দিদি অনেকে আমাদের হাতে তুলে দিয়েছে, যেটা হচ্ছে উন্নয়নের প্রকল্পের ইস্যু। আমার তো মনে হয় এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বললেই যথেষ্ট যে দিদি আমাদের জন্য কি কি কাজ করছেন। দিদি প্রত্যেকের কথা ভেবেছেন, একদম গরিব থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটা ক্ষেত্রেই তার প্রকল্প রয়েছে। সুতরাং আমার মনে হয় এই ইস্যুগুলো যথেষ্ট রকমে আমাদের কাছে এক একটা অস্ত্র, যেগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতে পারি। তবে আমার তো এক ফোঁটা এখনো মনে হচ্ছে না 100% মনে হচ্ছে আমি জিতবো, কারণ লোকজনের রেসপন্স দেখে এবং প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি, যেভাবে লোকজন আমাকে আমন্ত্রণ করছে, আপ্যায়ন করছে এবং আমাকে গ্রহণ করছে, তাতে আমি আমার জেতার ব্যাপারে নিশ্চিত। এবং সুতরাং পালাবদলের কোনো এখানে কথাই ওঠে না। গোষ্ঠী কন্দল তো আমি কখনো দেখতে পাচ্ছি না, কারণ আমি সবাইকে নিয়ে কাজ করছি। যেখানেই যাচ্ছি আমাকে সমস্ত রকমের, আমাকে যেমন জেলা আমাদের সভাপতি যিনি আছেন পূর্ব বর্ধমানের, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার নেতৃত্বেই আমাদের পুরো প্রচার চলছে। তিনি যেভাবে বলছেন এবং বাকি নেতা যারা রয়েছেন তারাও তাকে সেইভাবেই আমাকে সাপোর্ট করছেন এবং আমি সেইভাবেই এগোচ্ছি। আমার এখানে কোনো রকমের কোনো প্রবলেম কিছু হচ্ছে না এবং গোষ্ঠী দ্বন্দ্ব আমার কাছে কোনো কিছু চোখে পড়ছে না। পশ্চিমবঙ্গে এবারে তৃণমূল কংগ্রেস অনেক অনেক ভোট নিয়ে এগিয়ে যাবে বিজেপির থেকে, এটুকু আমি বলতে পারি। মূলত বর্ধমান পূর্ব কেন্দ্রে যেগুলো ইস্যুগুলো আছে সেটা হচ্ছে কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা রাজ্য সরকার তৎকালীন সময় বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র বা হচ্ছে অন্য ধরনের কোনো শিল্প গড়ে উঠুক। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনার এখানে উড়ালপুল তৈরি করার একটা ব্যাপার আছে কাটোয়াতে, যেটা রেল ব্রিজের রেলের ওখানে খুব যানজট হয়। তৃতীয়ত হচ্ছে আপনার কালনাতে গঙ্গার উপর দিয়ে সেতু নির্মাণ আছে। চতুর্থ বিষয় হচ্ছে এখানকার তাঁত শিল্পীদের দুর্দশা,
তার সঙ্গে সঙ্গে হচ্ছে এলাকার যারা আলু চাষি তাদের হচ্ছে আজকে খুব অবস্থা খারাপ, কারণ দাম পাচ্ছে না তারা তুলনামূলকভাবে, বা অন্যান্য সবজির ক্ষেত্রে এই সমস্ত ইস্যুগুলো আছে মূলত। তৃণমূলের প্রতি শাসক দল তৃণমূলের প্রতি যেমন মানে আস্থা হারিয়েছে, পাশাপাশি বিজেপির প্রতিও আস্থা হারিয়েছে, কারণ উভয় দলই বহিরাগত প্রার্থী দাঁড় করিয়েছে এবং বিগত সময়ে যিনি সাংসদ ছিলেন তিনি হচ্ছে ইতিমধ্যে দলবদল করে কোন দিকে আছে বুঝতে পারছে না। আমরা জেতার ব্যাপারে নিশ্চিত, তবে নম্বর দেওয়ার ক্ষেত্রে আমি নাম্বার দেবো না, কারণ দুটো দলের নীতিগত প্রশ্নে তো এরা একই, আলাদা কিছু না। ফলে নাম্বার ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। ওটা আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে সেটা বিজেপির মধ্যে আছে। ইতিমধ্যেই তারা পোস্টারিং বিভিন্ন জায়গায় প্রার্থীর বিরুদ্ধে করেছে এবং তৃণমূলের তো দেখলেন আপনারা, মেমারি সহ একাধিক জায়গাতে প্রার্থীকে নিয়ে যে মানে হাতাহাতি লেগে যাওয়া নিজেদের মধ্যে এইসব হয়েছে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যা হয়েছে ওদের মধ্যেই হয়েছে। বিজেপির যে জনবিরোধী নীতি এবং তার সঙ্গে সঙ্গে যে মানে যে ইস্যু নিয়ে তারা ভোটের সামনে লড়াই করছে, কিন্তু ভোটের পর তারা সেই ইস্যু নিয়ে কোনো কিছুতে আর থাকে না। একটাই আমাদের বড় ইস্যু, যেটা হচ্ছে বাংলার যে দুর্নীতিবাজ সরকার। এবং এক কথায় আমি সবাইকে চোর বলছি না, কিন্তু মেজরিটি মাস্ট বি ডান। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আগে এখান থেকে বিদায় করানো, তারপরে বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রকৃত যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারের সঙ্গে বাংলাকেও ভাসিয়ে দেওয়া, উন্নয়নের জোয়ারে ভরিয়ে তোলা। তার মধ্যে কাটোয়া তো রয়েছে, তার মধ্যে আমার পূর্ব বর্ধমান তো বাংলার বাইরে না আর ভারতের বাইরেও না। আমি শুধু পূর্ব বর্ধমানের কথা বলবোই বটেন, সমস্ত বাংলার কথাই আমি বলব। জনতা জনার্দনের কাছে যেটা সাড়া পাচ্ছি, আমি তো অ্যাস্ট্রোলজার না, তবে মানুষের মন যেটা দেখছি, মানুষের চোখ যেটা দেখছি, তাতে 100% পরিবর্তন। দেখুন, যে দলই ভোটে দাঁড়ায়, আপনি সিপিএমের কাছেও শুনবেন, তারা বলবে এবার আমরা ভালো ফল করবো, আমরা জিতে যাচ্ছি। কংগ্রেস বলবে আমরা জিতে যাচ্ছি। ওটা কথা না, কথা যেটা লড়াইয়ের ময়দানে যখন আমরা নেমেছি, লড়াই তো হবে। গোষ্ঠীকন্দলের মূল বীজটা আগে ধরতে হবে, কারণ আমরা তো এখনও বাংলার ক্ষমতায় পাইনি। গোষ্ঠীকন্দল তখন হয় যখন টাকার ভাগাভাগি হয়, এটা বুঝতে হবে আপনাকে। তা আমাদের মধ্যে কি টাকার ভাগাভাগি? আমাদের হয়তো কেউ পদ পেয়েছে, কেউ একটু পদ পায়নি। পদ পেলে ভালো হতো, বিজেপিতেই ভোট দেবে। শুধু ভাবে কি আমি যদি একটু কাজ করবার একটা পদ পেতাম না, আগে এই পদটাই ছিলাম, এই যে একটু যন্ত্রণা, ওটাকে গোষ্ঠীকন্দল বলে না। গোষ্ঠীকন্দল হচ্ছে তৃণমূলের দিকে তাকিয়ে দেখেন। দিল্লিতে ভারতীয় জনতা পার্টি আরো কয়েক দশক থাকবে। আপনি লিখে নেন, বললাম কয়েক দশক থাকবে ভারতীয় জনতা পার্টি। পালা বদলের কোনো প্রশ্নই ওঠে না। আপনি বলুন সিট কতটা বাড়বে? এবার আমরা বলছি এইবার 400 পার। মূলত বর্ধমান পূর্ব কেন্দ্রে যেগুলো ইস্যুগুলো আছে সেটা হচ্ছে কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা রাজ্য সরকার তৎকালীন সময় বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছিল। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র বা হচ্ছে অন্য ধরনের কোনো শিল্প গড়ে উঠুক। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনার এখানে উড়ালপুল তৈরি করার একটা ব্যাপার আছে কাটোয়াতে, যেটা রেলের ওখানে খুব যানজট হয়। তৃতীয়ত হচ্ছে আপনার কালনাতে গঙ্গার উপর দিয়ে সেতু নির্মাণ আছে। চতুর্থ বিষয় হচ্ছে এখানকার তাঁত শিল্পীদের দুর্দশা। তার সঙ্গে সঙ্গে হচ্ছে এলাকার যারা আলু চাষি তাদের হচ্ছে আজকে খুব অবস্থা খারাপ, কারণ দাম পাচ্ছে না তারা তুলনামূলকভাবে, বা অন্যান্য সবজির ক্ষেত্রে এই সমস্ত ইস্যুগুলো আছে মূলত। তৃণমূলের প্রতি শাসক দল তৃণমূলের প্রতি যেমন মানে আস্থা হারিয়েছে, পাশাপাশি বিজেপির প্রতিও আস্থা হারিয়েছে, কারণ উভয় দলই বহিরাগত প্রার্থী দাঁড় করিয়েছে এবং বিগত সময়ে যিনি সাংসদ ছিলেন তিনি হচ্ছে ইতিমধ্যে দলবদল করে কোন দিকে আছে বুঝতে পারছে না। আমরা জেতার ব্যাপারে নিশ্চিত, তবে নম্বর দেওয়ার ক্ষেত্রে আমি নাম্বার দেবো না, কারণ দুটো দলের নীতিগত প্রশ্নে তো এরা একই, আলাদা কিছু না। ফলে নাম্বার ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। ওটা আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে সেটা বিজেপির মধ্যে আছে। ইতিমধ্যেই তারা পোস্টারিং বিভিন্ন জায়গায় প্রার্থীর বিরুদ্ধে করেছে এবং তৃণমূলের তো দেখলেন আপনারা, মেমারি সহ একাধিক জায়গাতে প্রার্থীকে নিয়ে যে মানে হাতাহাতি লেগে যাওয়া নিজেদের মধ্যে এইসব হয়েছে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যা হয়েছে ওদের মধ্যেই হয়েছে। বিজেপির যে জনবিরোধী নীতি এবং তার সঙ্গে সঙ্গে যে মানে যে ইস্যু নিয়ে তারা ভোটের সামনে লড়াই করছে, কিন্তু ভোটের পর তারা সেই ইস্যু নিয়ে কোনো কিছুতে আর থাকে না।